আজ ৪ঠা আগস্ট ২০২৬। ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে যে হুমকিটা দিয়েছিলেন সেটা আপনারা জানেন, কিন্তু সেই হুমকি শেষ পর্যন্ত কাজে এলো না। ট্রাম্পকে হঠাৎ করেই পিছিয়ে আসতে হলো। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সৌদি আরব আর উপসাগরের বাকি দেশগুলো বলেছিল এমন কিছু করো না। সেটা একটা কারণ ছিল ঠিকই, কিন্তু ভিতর থেকে আরও কিছু কারণ এখন বেরিয়ে আসছে, আর সেই কারণগুলো এই দুনিয়ার অনেক বেশি ভয়ঙ্কর একটা ছবি সামনে আসছে। তাহলে চলুন শুরু করা যাক একদম শুরু থেকে। দেখুন, ট্রাম্প যখন পিছিয়ে এলেন তখন তিনি সঙ্গে সঙ্গে আর একটা ঘোষণা করে দিলেন। বললেন এই গতকাল সোমবার থেকে আমেরিকা আর ইরানের মধ্যে আলোচনা শুরু হবে। সেই আলোচনায় নাকি হরমুজ প্রণালী নিয়ে কথা হবে, পরমাণু অস্ত্র নিয়ে কথা হবে, আরও অনেক কিছু নিয়ে কথা হবে। কিন্তু ইরানের পক্ষ থেকে এলো সম্পূর্ণ উল্টো জবাব। ইরানের মুখপাত্র ইসমাইল বাঘে সাফ বলে দিলেন এমন কিছুই হচ্ছে না। আমরা আমেরিকার সঙ্গে কথাই বলতে পারি না, কারণ আমেরিকার সেই বিশ্বাসযোগ্যতাই আমেরিকা রাখে না। অর্থাৎ ট্রাম্প যে আলোচনার কথা ঘোষণা করলেন, ইরান সেটা সরাসরি অস্বীকার করে দিল। এখন এখানেই মজার ব্যাপারটা শুরু হয়। আমেরিকার সঙ্গে বসতে অস্বীকার করার ঠিক পরেই ইরান বসে গেল ওমানের সঙ্গে। প্রশ্ন হলো, ওমানের সঙ্গে ইরানের আলোচনা হচ্ছে কি নিয়ে? যতটুকু খবর এসেছে তাতে বলা হচ্ছে গত কয়েকদিনে আমেরিকার নানা রকম হস্তক্ষেপের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে একটা বিশাল গোলমাল তৈরি হয়েছিল। আমেরিকা নিজের মতো করে নতুন রুট বানালো, এই রুট ওই রুট সেই রুট নানা রকম ব্যবস্থা করলো, আর তার ফলে কয়েকটা জাহাজ মাইনের সাথে ধাক্কা খেয়ে গেল, কোথাও আবার ইরানকে ক্ষেপণাস্ত্র ছুটতে হলো। তাই এখন ইরান আর ওমান মিলে ঠিক করতে বসেছে হরমুজ দিয়ে জাহাজ ঠিক কোন দিক দিয়ে ঢুকবে আর কোন দিক দিয়ে বেরোবে। কিন্তু আজকের ঘটনা কি শুধু এখানেই শেষ? না, বরং আসল গল্প এখান থেকেই শুরু হচ্ছে। আমেরিকার সেন্ট্রাল কমান্ড তারা পেন্টাগনের কাছে, প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তাদের কাছে, এমনকি বাইরের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কাছেও আবেদন জানিয়েছে। আবেদনটা কি? বলছে, ভাই কোনো একটা উপায় বলে দাও যাতে আমরা ইরানকে হারাতে পারি। এমন কোনো আইডিয়া দাও যেটা নতুন হবে, অন্যরকম হবে আর কাজে লাগবে, কারণ আমাদের সব আইডিয়া ফেল করে গেছে। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী আমেরিকার সেন্ট্রাল কমান্ডের গোয়েন্দা শাখার একজন কর্মকর্তা ইমেল পাঠিয়েছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কাছে। তাতে লেখা হয়েছে, আমরা ইরানের উপরে চাপ দেওয়ার আর তাকে শাস্তি দেওয়ার নতুন, সৃজনশীল ও প্রথাগত নয় এমন কোনো পথ খুঁজছি। এখন একটু ভাবুন, এর মানে কি দাঁড়ালো? মানে হলো, স্থলপথে ঢোকার যে চেষ্টা চলছিল সেটা ব্যর্থ হয়েছে, পাহাড়ের উপরে বোমা ফেলে ভয় দেখানোর যে কৌশল ছিল সেটাও ব্যর্থ হয়েছে, B-2 বোমারু বিমান দিয়ে যে দাপট দেখানো হচ্ছিল তাতেও কাজ হয়নি। সব মিলিয়ে আমেরিকার হাতে আর কোনো রাস্তা নেই মার খেয়ে ফিরে আসা ছাড়া। সম্ভবত সেই কারণেই ট্রাম্প পিছিয়ে এসেছেন। কিন্তু এটা তো সোজা চাল, ট্রাম্প বাঁকা চালও চাল। আর বাঁকা চালের কথা যখন আসে তখন যে গল্পগুলো বেরিয়ে আসছে আজ, সেগুলো অনেক বেশি চমকে দেওয়ার মতো। এমনই একটা প্রতিবেদন সামনে এসেছে আজ, খুব ইন্টারেস্টিং, যা গোটা দুনিয়াকে ভাবতে বাধ্য করেছে। ইনি কি সত্যি একটা দেশের রাষ্ট্রপতি, নাকি নিজের দেশের সম্পদ নিয়ে ব্যবসা করা একজন মানুষ? মার্কিন শীর্ষ সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, এই সমস্ত সংবাদ মাধ্যমের প্রতিবেদনে যাকে নিয়ে ছাপা হয়েছে আজ খবর, তাকে বলা হচ্ছে কুইন অফ ডার্কনেস, অর্থাৎ অন্ধকারের রানী। ইনি ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ একজন মহিলা। সহজ বাংলায় বললে ইনি হলেন টাকা তোলার লোক। শিল্পপতি হোক বা অন্য কেউ, ইনি যোগাযোগ করেন। বার্তাটা মোটামুটি এই রকম, বস চাইছেন এত টাকা লাগবে, আর তারপর সেই মানুষগুলো টাকা দিয়ে দেন। এই মহিলার নাম মেরডিথ ওরুক, ফ্লোরিডার বাসিন্দা, রিপাবলিকান দলের ফান্ড রেজার। 2016 থেকে 2020 সালের মধ্যে ট্রাম্পের প্রচারের জন্য বিপুল টাকা তুলেছেন তিনি। আর সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ছিলেন প্রধান তহবিল সংগ্রাহক। মজার ব্যাপার হলো, সরকারে তার কোনো সরকারি পদ নেই, তবু তিনি ট্রাম্পের সঙ্গে এয়ারফোর্স ওয়ানে ঘোরেন, রীতিমতো শান ও শওকতের সঙ্গে থাকেন,
ওভাল অফিসেও তাকে ট্রাম্পের পাশে দেখা যায়। আর ট্রাম্প তাকে বসিয়েছেন ট্রাম্প অ্যান্ড মিডিয়া টেকনোলজি গ্রুপের বোর্ড অফ ডিরেক্টরসে। এটাই সেই কোম্পানি যারা ট্রুথ সোশ্যাল চালায়। এবার দেখুন টাকার অঙ্কগুলো। ট্রাম্প সরকারে আসার পরেও প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি, হোয়াইট হাউস বলরুম প্রকল্প, প্রজেক্ট ফ্রিডম, সুপার প্যাক, এই ধরনের নানা কাজের জন্য তিনি টাকা জোগাড় করেছেন। সফট ব্যাংকের থেকে নেওয়া হয়েছে $5 কোটি, অ্যাপেল থেকে $2.5 কোটি, অ্যামাজন থেকে $50 লক্ষ, মাইক্রোসফট থেকেও টাকা নেওয়া হয়েছে, আর ফেসবুকের কাছ থেকেও আলাদা আলাদা তহবিলে কোটি কোটি ডলার নেওয়া হয়েছে। অর্থাৎ ভরে ভরে টাকা আসছে ট্রাম্পের কাছে। এবার আসল জায়গায় আসি, কারণ এই মহিলা যে কোম্পানির ডিরেক্টর, সেই কোম্পানিটাই এই গল্পের একদম কেন্দ্রে। ট্রুথ সোশ্যাল কি তা বেশিরভাগ মানুষই জানেন, তবু এক লাইনে বলে দিই, টুইটার যেমন ঠিক তেমনই ট্রাম্পের নিজের একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হলো ট্রুথ সোশ্যাল। কিন্তু এর পরের গল্পটা বুঝতে হলে আমাদের একটু অন্য দিক থেকে দাঁড়িয়ে দেখতে হবে। একটা জিনিস আছে যার নাম এপিআই। এখন এই এপিআই মানে কি? প্রযুক্তির দুনিয়ার মানুষেরা এটা ভালোই জানেন। সহজ ভাষায় এপিআই হলো এমন একটা ব্যবস্থা যেখানে একজনের সার্ভারের সঙ্গে আরেকজনের সার্ভার বা কম্পিউটারের সরাসরি কথা হয়ে যায়। অর্থাৎ তথ্যটা সরাসরি এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে চলে আসে। আচ্ছা, একটা উদাহরণ দিই। ধরুন আপনি কোথাও লেখা দেখছেন যে এই মুহূর্তে তাপমাত্রা এত। দুনিয়ায় অনেক আবহাওয়া সংস্থা আছে যারা আবহাওয়ার তথ্য সংগ্রহ করে। আপনি চাইলে ভারত বাংলাদেশের আবহাওয়া দপ্তরের কাছ থেকেও সেই তথ্য কিনতে পারেন। তারা যেই তথ্য প্রকাশ করে সেটা আপনার ওয়েবসাইটে নিজে থেকেই দেখাতে শুরু করে, যদি আপনি সেই পরিষেবা নিয়ে থাকেন। এখন এই টিভি চ্যানেলে যে সময় বা তাপমাত্রা ভেসে ওঠে না, সেটাও এইভাবে আসে। পেছন থেকে তারা তথ্য দেয় আর সামনে সিস্টেম নিজে থেকেই দেখাতে থাকে। অর্থাৎ এপিআই কিনলে দুনিয়ার কম্পিউটারগুলো সরাসরি সেই তথ্যের সাথে যুক্ত থাকে। এবার এই দুটো গল্পকে জোড়া লাগান। ট্রাম্প ঘোষণা করলেন, সবাই মধ্যপ্রাচ্য খালি করে চলে এসো, আমি ইরানের উপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা চালাতে যাচ্ছি। এই ঘোষণায় গোটা দুনিয়ায় হইচই পড়ে গেল। আর দুনিয়ায় হইচই পড়লে শেয়ার বাজারে কি হয়? লোক সঙ্গে সঙ্গে পজিশন নিতে শুরু করে, ভাবে ট্রাম্প হামলা করবে, তাহলে বাজার এই দিকে যাবে। তারপর যখন হামলার হাওয়া বেরিয়ে যায়, তখন সেই পজিশন থেকেই লোকে লাভ তুলে নেয়। কেউ ডুবন্ত সূর্য থেকে টাকা বানায়, কেউ উদয়মান সূর্য থেকে। এবার এই ওঠানামার সময়ই একটা ঘটনা ঘটল। ট্রাম্পের ট্রুথ সোশ্যালের এপিআই বিক্রির জন্য খুলে দেয়া হলো। শুনতে খুব কারিগরি লাগছে, তাই না? আচ্ছা, সহজ করে বলছি। আপনি যদি মাসে $1 লক্ষ দেন, তাহলে আমেরিকার রাষ্ট্রপতি ট্রুথ সোশ্যালে যা কিছু পোস্ট করবেন সেটা আপনি বাকিদের চেয়ে কয়েক সেকেন্ড আগে পেয়ে যাবেন। সাধারণভাবে হতো কি, তিনি পোস্ট করতেন, আপনি সেটা দেখতেন, তারপর আপনি কিছু অ্যাকশান নিতেন, সিদ্ধান্ত নিতেন। কিন্তু এখানে পোস্ট প্রকাশ্যে আসার কয়েক সেকেন্ড আগেই তথ্যটা সরাসরি কম্পিউটার থেকে কম্পিউটারে চলে যাবে। এটা অনেকটা সেই ব্যবস্থার মতো যেখানে কোনো পোস্ট প্রথমে শুধু মেম্বারদের জন্য রাখা হয়, তারপর সবার জন্য খুলে দেওয়া হয়। টাকা দিয়ে সদস্য হয়েছেন তাই আগে দেখতে পাবেন। এটা টাকা বানানোর একটা পদ্ধতি। কিন্তু ট্রাম্প এই সুবিধা চালু করলেন মাসে $1 লক্ষ বিনিময়ে। এখন প্রশ্ন হলো, এই সুবিধা চালু করলেই সেটা কেলেঙ্কারি হয়ে যায় কেন? এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে। আজকাল শেয়ার বাজারে যারা ট্রেডিং করেন তাদের বেশিরভাগই অ্যালগোরিদম দিয়ে ট্রেডিং করেন, এআই দিয়ে ট্রেডিং হচ্ছে। কম্পিউটার নিজেই শেয়ার কিনে নিচ্ছে, বেচে দিচ্ছে। আমি যদি কোনো শেয়ার কিনতে যাই, আমি দুবার ভাববো নেব কি নেব না, ততক্ষণে খেলা শেষ। কিন্তু ওদের কম্পিউটারকে আগে থেকেই কমান্ড দেওয়া আছে, দাম এতটা হলে ধরে নাও। সে নিজে থেকেই কিনে নেয়। এই কম্পিউটারগুলো দিয়ে শয়ে শয়ে হাজারে হাজারে সওদা হয়। এখন এই কম্পিউটার যদি 1 সেকেন্ড আগে, এমনকি 1 মিলি সেকেন্ড আগেও তথ্য পেয়ে যায়, তাহলে সে চটপট সওদা বুক করে ফেলে সাধারণ মানুষের আগে। কম্পিউটারের যদি মনে হয় ট্রাম্প কিছু একটা কাণ্ড ঘটাতে চলেছেন,
তাহলে তেলের দাম বাড়বে, তখন সে সঙ্গে সঙ্গে তেল সওদা করে ফেলবে, অর্থাৎ আগে ভাগে তেল কিনে রাখবে। আর যদি খবর হয় কাল থেকে শান্তি হতে চলেছে, তাহলে সে অন্যভাবে সওদা করবে তখন। আর এখানেই আসে শর্ট সেলিংয়ের ব্যাপারটা। অপশান ট্রেডিং জিনিসটা বেশ প্যাঁচালো, তবু আমি একটু যতটা সম্ভব সহজ করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। ধরুন আমি আপনার কাছ থেকে 4টে শেয়ার ধার নিলাম, প্রতিটার দাম 100 টাকা, মানে মোট 400 টাকার শেয়ার আপনি আমাকে দিয়ে দিলেন। এই কাজটাও কম্পিউটারই হয়ে যায়, আপনার সঙ্গে আমার কথা বলার কোনো দরকার পড়ে না। আমি বললাম টাকা কাল সন্ধ্যায় পাবেন, নয়তো আপনার শেয়ার আপনি ফেরত পেয়ে যাবেন, আর ধার দেওয়ার জন্য আপনি কিছু বাড়তি টাকা পাবেন। এবার আমি কি করলাম, আপনার কাছ থেকে নেওয়া সেই শেয়ারগুলো আমি এখনই বাজারে বিক্রি করে দিলাম 400 টাকায়। আমার হাতে কাল পর্যন্ত সময় আছে আপনার শেয়ার ফেরত দেওয়ার। এখন আমি যদি আগেই জেনে যাই যে বাজার পড়তে চলেছে, তাহলে 100 টাকার শেয়ার হয়ে যাবে 75 টাকা। আমি 75 টাকায় বাজার থেকে কিনে আপনাকে কাল ফেরত দিয়ে দেব। আপনার সঙ্গে আমার কথা ছিল 100 টাকার হিসেবে, আপনি আপনার বাড়তি টাকা পেলেন, শেয়ারও ফেরত পেলেন, আর তফাৎটা মানে মুনাফাটা আমার পকেটে। এটাই শর্ট সেলিং। আজকাল মানুষ এটা প্রচুর করছে, আর যেদিন থেকে কম্পিউটার আর বিশেষ করে এআই এসেছে সেদিন থেকে এটা বহুগুণ বেড়ে গেছে। দুনিয়ায় বড় বড় হেজ ফান্ড আছে যাদের হাতে কোটি কোটি লক্ষ কোটি টাকা আছে। জর্জ সোরোসের কথা যে বলা হয়, তিনি এই হেজ ফান্ডই চালান। ধনীদের টাকা নিয়ে বছরে 40% পর্যন্ত রিটার্ন বের করে দেন। এখন ভাবুন, এই ধরনের হেজ ফান্ডগুলো যদি ট্রাম্পের খবর 1 সেকেন্ড এমনকি 1 মিলি সেকেন্ড আগেও পেয়ে যায়, তাহলে কি হবে? কট করে তারা সওদা সেরে ফেলবে। আপনি যখন খবরটা জানবেন ততক্ষণে মাল তাদের পকেটে চলে গেছে। আর এই সুবিধার জন্যই ট্রাম্প মাসে $1 লক্ষ নিচ্ছেন। এবার এই পুরো জিনিসটাকে ইরানের সঙ্গে যুদ্ধের প্রেক্ষাপটে বসিয়ে দেখুন। যেদিন এই $1 লক্ষ স্কিম চালু হচ্ছে তার ঠিক আগেই তিনি নিজের বয়ান দিয়ে বাজার ধরম ধরম করে দিলেন। কার্যত বার্তাটা এইরকম দাঁড়ালো, দেখো আমার বয়ানে বাজার নড়ে যায়, আমার টুইটে বাজার কেঁপে ওঠে, যদি আমার টুইটের খবর সবার আগে চাও তাহলে টাকা দাও। এটা অনেকটা দোকানে ওই টিভি কিনতে গেলে দোকানদার যেভাবে বলেন, দেখো আমাদের টিভি কেমন চলছে, মিউজিক সিস্টেমের আওয়াজ কত সুন্দর পরিষ্কার, ঠিক সেরকমই নিজের ক্ষমতার প্রদর্শনী। আর এখানেই একটা বড় বিতর্ক দাঁড়িয়ে গেছে। দুনিয়া বলছে তুমি আমেরিকার রাষ্ট্রপতি, কোনো কোম্পানির রাষ্ট্রপতি নও, তোমার পদের তথ্য দিয়ে একটা কোম্পানির আয় হবে কেন? এটা তো সরাসরি স্বার্থের সংঘাত। আমেরিকার রাষ্ট্রপতির বয়ান সবার কাছে সমানভাবে পৌঁছানো উচিত। রাষ্ট্রপতির বয়ান আমেরিকার সম্পত্তি, সেই তথ্য টাকার বিনিময়ে কাউকে আগে বিক্রি করে দেওয়া যায় কিনা, এই প্রশ্নটাই এখন আন্তর্জাতিক মঞ্চে উঠছে। তাই একটা ধারণা তৈরি হয়েছে যে ট্রাম্প ইরানকে এবার যে হুমকিটা দিয়েছিলেন সেটা আসলে ট্রুথ সোশ্যালের এই এপিআই বিক্রি খোলার জন্যই দেওয়া। আর এখন তিনি পিছিয়ে এসেছেন, সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন সোমবার ইরানের সঙ্গে আমাদের কথা হবে। আর ইরান বলছে খবরদার, আমি কখন বললাম কথা বলবো? সুতরাং তাহলে এখন বুঝতে পারছেন ব্যাপারটা কি? সব মিলিয়ে ছবিটা আপনাদের সামনে পরিষ্কার। একদিকে ইরান আমেরিকার সাথে বসতে অস্বীকার করে ওমানের সঙ্গে বসে নিজেদের জলপথের ব্যবস্থা নিজেরাই ঠিক করছে। অন্যদিকে আমেরিকার সেন্টকম বাইরের লোকজনের কাছে হাত পেতে জিজ্ঞেসে করছে ইরানকে কিভাবে শাস্তি দেওয়া যায়, কোনো নতুন উপায় বলে দাও। একটা দেশের সেনাবাহিনী যখন প্রকাশ্যে পরামর্শ চাইতে শুরু করে তখন বুঝতে হয় ভিতরের অবস্থাটা ঠিক কেমন। আর এই গোটা সময়টায় বাজারে ওঠানামা হয়েছে, তথ্য বিক্রি হয়েছে, আর কারো না কারো পকেটে প্রচুর টাকা ঢুকেছে। পরিস্থিতি এভাবে চলতে থাকলে সামনে দুটো জিনিসের দিকে নজর রাখতে হবে। এক, ইরান আর ওমানের এই বোঝাপড়া হরমুজে জাহাজ চলাচল সত্যিই স্বাভাবিক করতে পারে কিনা। আর দুই, স্বার্থের সংঘাতের এই প্রশ্নটা আমেরিকার ভিতরে কত দূর গড়ায়। তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা কঠিন। শেষে শুধু এটুকুই বলি,
যুদ্ধের হুমকি এলো, দুনিয়া কেঁপে উঠল, বাজার নড়ে গেল, তারপর হুমকি ফিরিয়ে নেওয়া হলো। আর ঠিক সেই সময়েই রাষ্ট্রপতির বয়ান আগে পাওয়ার সুবিধা টাকার বিনিময়ে বিক্রি হলো। এখন আপনারাই বলুন, একটা দেশের সর্বোচ্চ পদে বসে থাকা মানুষের ঘোষণা কি সবার কাছে একই সময়ে পৌঁছানো উচিত নয়? নাকি টাকা দিলে কেউ আগে জানবে? এটাই আজকের দুনিয়ার নূতন নিয়ম হয়ে দাঁড়াচ্ছে। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি সহজ লেগেছে কিনা সেটাও লিখে জানাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।